নাকি? জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, ন্যাশনাল ইউনিভার্সিটি ট্রেনিং প্রোগ্রামের নিউক্লিয়ার ফিজিক্স সেগমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বোধহয় শেষ ক্লাস, তো এটা না আর কি, আরো দুটো ক্লাস রয়েছে। তো আমরা আগে সপ্তাহে আলোচনা করছিলাম গত পরশু দিন, সেটা হলো নিউক্লিয়ার মডেলস। দুটো মডেল আলোচনা করেছি অলরেডি, অপটিক্যাল মডেল এবং শেল মডেল। আজকে আমরা আরো একটা মডেল আলোচনা করবো, সেটা কালেকটিভ মডেলস। আসলে তো এই অল্প সময় যেটা একটু আগে বলছিলেন যে সবকিছু আলোচনা সম্ভব হয় না, তবু আমি চেষ্টা করছি যে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো আলোচনায় নিয়ে আসার জন্য। তারই ধারাবাহিকতায় আমি নিউক্লিয়ার মডেলসটা বেছে নিয়েছি। স্লাইড দেখা যায়? থ্যাংক ইউ। তাহলে আমি এই যে এখন লিখেছি যে আমাদের বেসিক্যালি যে শেল মডেলের ব্যর্থতা, দেখুন দেখা যাচ্ছে যে যদি ক্লোজ কোরের বাইরে শেল ক্লোজারের বাইরে লুজ নিউক্লিয়াসের সংখ্যা বেশি থাকে, তাহলে সেই সমস্ত নিউক্লিয়াসের ক্ষেত্রে কি বলে, যে প্রেডিকশন আর শেল মডেল করে তা সবসময় ঠিক করতে পারে না, ভুল প্রেডিকশন করে অনেক সময়। এবং সেই সমস্ত নিউক্লিয়াসের স্পিন প্যারিটি, ম্যাগনেটিক মোমেন্ট এবং ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট, এগুলো ঠিক মতো ব্যাখ্যা করতে শেল মডেল পারে না। এর পরবর্তীতে আসলে হচ্ছে নিউক্লিয়ার কালেকটিভ মডেল। এন্টার দ্য ওয়েটিং রুম। আচ্ছা, এখন কালেকটিভ মডেল, এটা লেটেস্ট মডেল, 1975 এসছে, এবং সরি 1960s এর দিকে, এবং তিনজন মানুষের অবদান আছে এখানে। একজন হচ্ছে আগ বোর, বেন মডেলসন এবং জেমস রেন ওয়াটার, এবং they got Nobel Prize in 1975 for collective vibration of nucleus. কালেকটিভ মডেল দুই প্রকারের, একটা হচ্ছে কালেকটিভ ভাইব্রেশনাল মডেল, কালেকটিভ রোটেশনাল মডেল। এবং কালেকটিভ মডেল বেসিক্যালি যেটা আগের দিন বলছিলাম, কোয়ান্টাম মেকানিক্যাল এক্সটেনশন অফ লিকুইড রক মডেল, তার কোয়ান্টাম মেকানিক্যাল এক্সটেনশন। এবং কালেকটিভ মডেলে ধরে অ্যাজাম্পশন লেখা আছে, অ্যাজাম্পশন গুলো এরকম যে নিউক্লিয়াসের প্রপার্টিজ, কিন্তু যেমন শেল মডেলে হতো কি, শেল মডেলে বলছিলাম যে ক্লোজ কোরের বাইরে যে সিঙ্গেল নিউক্লিয়ন থাকে, বা ক্লোজ কোর তৈরি হতে যদি একটা নিউক্লিয়ন ঘাটতি থাকে, তাহলে সেই সিঙ্গেল নিউক্লিয়ন বা সেই হোল পুরো নিউক্লিয়াসের বৈশিষ্ট্য ঠিক করে দেয়। শেল মডেল সেরকম না, শেল মডেলে হচ্ছে যে কালেকটিভ বিহেভিয়ার অফ দ্য হোল নিউক্লিয়াস, এটা একসাথে কিন্তু আসে এটা। এবং সেটা কিভাবে আমরা আসছি, যদি নিউক্লিয়াসের বাইরে অল্প সংখ্যক লুজ নিউক্লিয়ন থাকে, তাহলে শেল মডেল অ্যাজাম্পশনে বলছে যে নিউক্লিয়াস বিকামস nearly spherical in shape, exactly spherical না, কিন্তু nearly spherical round state, round state খেয়াল করুন, কিন্তু nearly spherical। এবং states are generated through the collective vibration, অর্থাৎ আমাদের যে আমরা যদি বলি যে একটা স্ফেরয়েডাল নিউক্লিয়াস, যেমন কিনা মনে করুন যে রাগবি বল, বা মনে করুন একটু বলতে পারি আমরা যে একটা ফ্লাই হুইলটুকু, এরকম মনে করেন যে স্ফেরয়েডাল হয়, তাহলে ওই যে লুজ নিউক্লিয়ন গুলো নন স্ফেরিক্যাল শেপ তৈরি করলো আউটসাইড ক্লোজ কোরের বাইরে, সেই লুজ নিউক্লিয়ন গুলো আমরা ক্লোজ কোর চিন্তা করি, ক্লোজড কোর ইজ অলওয়েজ স্ফেরিক্যাল ইন শেপ। এই ক্লোজ কোরের যে স্ফেরিক্যাল শেপ, তার রেসপেক্টে একটা কালেকটিভ ভাইব্রেশন তৈরি করবে, যেমন জাস্ট লাইক স্ট্যান্ডিং ওয়েভস। আমরা যদি চিন্তা করি যে এই একটা স্ফেরিক্যাল শেপ আছে, তাহলে স্ফেরিক্যাল শেপের যদি পুরোপুরি ঘূর্ণন হয়, তাহলে বোঝা যাবে কি? বোঝা যাবে না, অরিজিন বোঝা যায় না। কিন্তু তাহলে এই যে লুজ নিউক্লিয়ন গুলো স্ফেরিক্যাল শেপের বাইরে একটু নন স্ফেরিক্যাল শেপ তৈরি করলো, যখন তারা ভাইব্রেট করে, they generate standing waves। এবং কার সাপেক্ষে স্ট্যান্ডিং ওয়েভস? স্ফেরিক্যাল শেপের সাপেক্ষে। সেই স্ট্যান্ডিং ওয়েভস এর যে আমাদের প্রপার্টি, দ্যাট প্রপার্টি উইল গিভস দ্য প্রপার্টিজ অফ হোল নিউক্লিয়াস। এটা হচ্ছে নাম্বার 2, এটা ভাইব্রেশনাল মডেল। রোটেশনাল মডেল বলছে যদি ক্লোজ কোরের বাইরে বেশি পরিমাণে লুজ নিউক্লিয়ন থাকে, তাহলে নিউক্লিয়াস বিকামস পার্মানেন্ট ডিফর্ম। ভাইব্রেশনালে কিন্তু পার্মানেন্ট ডিফর্ম না,
সামান্য একটু ডিফর্মেশন থাকে বিকজ অফ সাম লুজ নিউক্লিয়স। কিন্তু যদি বেশি পরিমাণ লুজ নিউক্লিয়ন থাকে ক্লোজ কোরের বাইরে, তাহলে কিন্তু নিউক্লিয়াসটা কিন্তু একদম পার্মানেন্ট নন স্ফেরিক্যাল শেপ নিয়ে আসে। এবং এই কালেকটিভ রোটেশন যে হোল নিউক্লিয়াসে, এই কালেকটিভ রোটেশন উইল gives rise to properties of nucleus. These are assumptions of nuclear collective models. আমরা এগুলো ধরে আমরা নিউক্লিয়াসের প্রপার্টিজ বের করার চেষ্টা করব। ঠিক আছে? ওয়েটিং গ্রুপে আছে, এগুলোকে আমরা আপনারা করে দিতে পারেন যারা অ্যাডমিন আছেন, অনেকে থেকে ওয়েটিং গ্রুপে আছেন, এগুলোকে ওকে করে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমে পড়ছি কালেকটিভ ভাইব্রেশনাল মডেল, যেটা বলছিলাম যে কিছু লুজ নিউক্লিয়নের জন্য নিউক্লিয়াসের নন স্ফেরিক্যাল শেপ তৈরি হয়, যেটা আমরা বলি স্ফেরয়েড বলি, স্ফেরয়েড। এবং এই যে এক্সাইটেশন অফ নিউক্লিয়াস টেকস প্লেস থ্রু দা ভাইব্রেশন অফ কি বলে লুজ নিউক্লিয়নস অ্যাবাউট দা স্ফেরিক্যাল শেপ। এবং খেয়াল করুন আমরা এখানে একটা জিনিস লিখেছি আমরা, যে এই theta phi dependence of the spherical আমাদের যে ভাইব্রেশন, তার মানে নন স্ফেরিক্যাল শেপের রেডিয়াস যদি আর হয়, এটা কিন্তু ফিক্সড না, কিন্তু খেয়াল করুন এটা theta phi ডিপেন্ডেন্স রয়েছে, তার মানে ডিপেন্ডস অন থিটা এন্ড ফাই, মানে সর্বত্র একই না, সমান r নট 1 প্লাস সামেশন ল্যামডা মিউ আলফা ল্যামডা মিউ y ল্যামডা মিউ থিটা ফাই। এখানে r নট হচ্ছে রেডিয়াস অফ স্ফেরিক্যাল নিউক্লিয়াস। এগুলোকে জিনিস পরে আমরা আসছি, একটু পরে আসবো, তাই একটা বলে নিই। ওয়াই ল্যামডা মিউ হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স, এটা আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স হুইচ ইজ অলসো থিটা ফাই ডিপেন্ডেন্স। ঠিক আছে? এবং কালেকটিভ মোশন কিভাবে তৈরি হবে, দ্য কোএফিসিয়েন্ট আছে না আলফা ল্যামডা মিউ, আলফা ল্যামডা মিউ কিন্তু টাইমের সঙ্গে ভ্যারি করবে। তার মানে আলফা ল্যামডা ভ্যারি করলে পরে আমরা একটা কালেকটিভ ভাইব্রেশন পাবো। আমরা এখন অ্যাপ্লাই করব হচ্ছে হাইড্রোডাইনামিক্স থিওরি, কারণ বলছিলাম যে কালেকটিভ মডেল ইজ এক্সটেনশন অফ লিকুইড ড্রপ মডেল। লিকুইড ড্রপে কি ইউজ করা হয়? হাইড্রোডাইনামিক্স ইউজ করা হয়। আমরা এখানে ইউজ করব থিওরি অফ হাইড্রোডাইনামিক্স অফ টু ভাইব্রেটিং নিউক্লিয়াস। ঠিক আছে? তাহলে আমরা যদি বলে স্মল অসিলেশন করে, আমরা বলছি যে ভাইব্রেশনাল মডেলে ক্লোজ কোরের বাইরে লুজ নিউক্লিয়ারের সংখ্যা অল্প, তাহলে অসিলেশনটা অল্প হবে। তাহলে স্মল অসিলেশনের জন্য যে কিনেটিক এনার্জি পাওয়া যায়, সেই কিনেটিক এনার্জি টি ইকুয়াল টু হাফ সামেশন ল্যামডা মিউ বি ল্যামডা আলফা ল্যামডা মিউ ডট স্কয়ার। তাহলে বুঝতে পারছেন আলফা ল্যামডা মিউ কিন্তু একটা জাস্ট লাইক পজিশন কোঅর্ডিনেট, এবং বি ল্যামডা মিউ কিন্তু ম্যাস প্যারামিটার। তার মানে যে টি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তার বি ল্যামডা মিউ বেসিক্যালি ইট লুকস লাইক মোমেন্ট অফ ইনার্শিয়া, সমান হাফ ল্যামডা মিউ পাই ল্যামডা মিউ স্কয়ার বাই বি ল্যামডা। পাই ল্যামডা মিউ হচ্ছে মোমেন্টাম কনজুগেট, এই আলফা ল্যামডা মিউ এর মোমেন্টাম কনজুগেট। তার মানে হচ্ছে পি স্কয়ার, এটা হলো পি স্কয়ার বাই ওয়াই সেম। এই যে পাই ল্যামডা মিউ জাস্ট লাইক পি, আর বি হচ্ছে ম্যাস প্যারামিটার, তাহলে এটা হচ্ছে পি স্কয়ার বাই 2 সেম লাইক টি ইকুয়াল। এখন বি ল্যামডা যেটা আমরা যদি ইউজ করি হাইড্রোডাইনামিক থিওরি, তাহলে রো ইকুয়াল টু আর নট টু দি পাওয়ার 5 বাই ল্যামডা সমান 3/4 এম এ আর নট স্কয়ার বাই ল্যামডা। এটা আমরা ডেনসিটিটাকে আমরা ইন টার্মস অফ মাস এবং ভলিউম লিখে ফেলেছি, লিখে এরকম বের করা হয়েছে। ডেনসিটি ইকুয়াল টু মাস ফর ভলিউম লিখলে পরে এরকম পাওয়া যাবে। ঠিক আছে? মানে m/4/3 পাই আর কিউব আর নট কিউব, আর নট কেটে গেছে, আর নট টু দি স্কয়ার হয়েছে, এগুলো চলে এসেছে। এই বি ল্যামডা ইজ দ্য মাস প্যারামিটার, এটা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ নিউক্লিয়াস যদি আমরা নিউক্লিয়াসকে ধরি অ্যাজ এ লিকুইড ড্রপ। তাহলে পাই ল্যামডা ইকুয়াল টু বি ল্যামডা আলফা ল্যামডা ডট, কারণ আলফা ল্যামডা ডট মানে হচ্ছে এটা হচ্ছে ভেলোসিটি, আর বি ল্যামডা মাস প্যারামিটার। তাহলে পাই ল্যামডা মিউ হচ্ছে মোমেন্টাম কনজুগেট, তাহলে বি ল্যামডা আলফা ল্যামডা মিউ ডট বলছি জেনারেলাইজড মোমেন্টাম কনজুগেট টু আলফা ল্যামডা মিউ। এই গেল হচ্ছে আমাদের কিনেটিক এনার্জি, কারণ আমাদের তৈরি করতে হবে হ্যামিল্টনিয়ান। এখন পটেনশিয়াল এনার্জি কি হবে? আমরা পটেনশিয়াল এনার্জি ভাইব্রেশন হচ্ছে হাফ কে স্কয়ার, হাফ কে ইন্টু পজিশন স্কয়ার। তাহলে সেটা লিখছি আমরা হাফ সামেশন ল্যামডা মিউ সি ল্যামডা আলফা ল্যামডা মিউ
স্কোয়ার, সরি। তাহলে সি ল্যামডা এখানে হচ্ছে রেস্টোরিং ফোর্স প্যারামিটার। তাহলে কে ছিল যেটা রেস্টোরিং ফোর্স প্যারামিটার, এক্স্যাক্টলি সেম যে রোল প্লে করে আমাদের এখানে সি ল্যামডা একই রোল প্লে করবে। এটা আমরা এখানে বলছি ডিফরমেবিলিটি কোএফিসিয়েন্ট সি। রেস্টোরিং ফোর্স কি করে, অসিলেট করে, তখন রেস্টোরিং ফোর্স ডিপেন্ড করে। কিন্তু রেস্টোরিং ফোর্স প্যারামিটার বেশি হলে পারে কি হলো, বেশি ফোর্স প্রয়োজন ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য। যদি রেস্টোরিং ফোর্স প্যারামিটারের মান কম হয় তাহলে ডিসপ্লেসমেন্টের জন্য, কারণ যখন একটা অসিলেটিং বডি হয়, যদি সি ল্যামডা বড় হয় তাহলে কিন্তু অসিলেট করতে বেশি ফোর্সের প্রয়োজন হবে, যদি সি ল্যামডা ছোট হয় তাহলে অসিলেট করতে কম ফোর্সের প্রয়োজন হবে। ইজিলি ইট ক্যান অসিলেট। এটা বলা হয়, নাম হচ্ছে ডিফরমেবিলিটি কোএফিসিয়েন্ট। এবং এটা কোত্থেকে আসে, অ্যারাইজেস ফ্রম সারফেস টেনশন এন্ড কুলম্ব ফোর্স ডিউ টু নিউক্লিয়ার চার্জ। এবং সি ল্যামডা লেখা যায় এভাবে, সি ল্যামডা ইকুয়াল টু এস আর নট স্কোয়ার ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 2 minus 3z square e square by twice pi r naught lambda minus 1 divided by twice lambda plus 1. এইটা রয়নিগামে আছে, তবে আরো ভালো আছে, একটা বই আছে তার নাম হচ্ছে ব্ল্যাট এন্ড উইসকফ। সেখানে অ্যাপেন্ডিক্সে এগুলো সব, এই যে আমরা সি ল্যামডা কিভাবে আসলো এর ডিরাইভ করা আছে, বড় করে ডিরাইভ করা আছে অ্যাপেন্ডিক্সে। এবং এখানে এস হচ্ছে আর নট, আমরা আগে বলেছি আমাদের যেটা স্ফেরিক্যাল নিউক্লিয়াস আর রেডিয়াস, এবং এস হচ্ছে সারফেস টেনশন অফ দ্য নিউক্লিয়াস। আর ল্যামডা গুলো হচ্ছে মোড অফ ভাইব্রেশন। আমরা পরে ল্যামডা গুলো আসবো, ল্যামডা গুলো কোথা থেকে বা কিভাবে ল্যামডার মানে গুরুত্ব কি পরে আমরা আসবো একটু পরে। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। সি আমাদের খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে, খেয়াল করুন, ভি এই ইকুয়েশন ইম্পর্টেন্ট আমাদের, তারপর টি এর ইকুয়েশন ইম্পর্টেন্ট, তারপরে সি ল্যামডা ইকুয়াল টু ইম্পর্টেন্ট ইকুয়েশন। আর যদি সি ল্যামডা 0 হয় তার পটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে হ্যামিল্টনিয়ান কিভাবে তৈরি হবে আমাদের, হ্যামিল্টনিয়ান H ইকুয়াল টি প্লাস বি, তাহলে হাফ সামেশন ল্যামডা মিউ পাই ল্যামডা মিউ স্কয়ার বাই বি ল্যামডা প্লাস সি ল্যামডা আলফা ল্যামডা মিউ স্কয়ার। এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি টার্ম, এটা কিনেটিক এনার্জি টার্ম। তো ফ্রিকোয়েন্সি কি হয়, ফ্রিকোয়েন্সি অসিলেশন ওমেগা ইকুয়াল আমরা ক্লাসিক্যালি পাই স্কয়ার কে বাই এম। তাহলে এখানে কে রোল প্লে করছে সি ল্যামডা, আর এম রোল প্লে করছে বি ল্যামডা। তাহলে ওমেগা ল্যামডা ইকুয়াল টু সি ল্যামডা ওভার বি ল্যামডা টু দি পাওয়ার হাফ। এবং এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন। এখন আমাদের খেয়াল করতে হবে, যদি ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন 0 হয় তাহলে কি আমাদের অসিলেশন পাবো, আমরা পাবো না। কারণ অসিলেশন থাকলে পরে অবশ্যই ওমেগা ল্যামডা নন জিরো হবে। এখন ওমেগা ল্যামডা যখন কোন 0 হয়, ওমেগা ল্যামডা 0 হয়ে যাবে যদি এখানে বি ল্যামডা হয় ইনফিনিটি। খেয়াল করুন, ওমেগা ল্যামডা হবে 0, নোটেশনটা নিয়ে নিই। যদি বি ল্যামডা 0 হয় তাহলে ওমেগা ল্যামডা কিন্তু, সরি, যদি ইনফিনিটি হয় তাহলে কিন্তু ওমেগা ল্যামডা 0 হবে। তাহলে বি ল্যামডা কখন ইনফিনিটি, বি ল্যামডা আমরা যদি উপরে উঠে আমরা দেখুন বি ল্যামডা ইনফিনিটি হবে ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা 0 হলে পরে আমাদের ওমেগা ল্যামডা 0। গুড। এবারে ওমেগা ল্যামডা 0 হবে যদি সি ল্যামডা 0 হয়। তাহলে সি ল্যামডা কখন 0 হবে, সি ল্যামডা 0 হবে খেয়াল করুন যখন ল্যামডা ইকুয়াল টু 1 হবে। ল্যামডা 1 হলে এই হোল টার্ম 0, আবার এই টার্ম 0 হবে। ল্যামডা 2 হলে হবে না, কিন্তু 2 হলে কিন্তু এই টার্ম 0, বাট এই টার্ম রয়ে যাবে কিন্তু। খেয়াল করুন, তার মানে যদি ল্যামডা 1 হয় তাহলে সি ল্যামডা উইল বি ইকুয়াল টু 0। তাহলে সি ল্যামডা 0 হলে কি হবে, ওমেগা ল্যামডা 0 হবে। তাহলে বি ল্যামডা ইনফিনিটি, that means lambda equal to 0, c lambda equal to 0, it means lambda equal to 1. These two values of lambda cannot give the correct vibration of the non-spherical nucleus. The lambda 0 কি বলছে, lambda 0 describes density oscillation of a spherical nucleus. আমরা যেটা বলছিলাম যে vibrations will be standing waves, vibration is generated about the spherical nucleus. তাহলে এই যে ভাইব্রেশন অ্যাবাউট স্ফেরিক্যাল নিউক্লিয়াস তৈরি হবে, এটা তো হচ্ছেই না ল্যামডা 0 হলে, বরং ল্যামডা 0 হলে যে স্ফেরিক্যাল নিউক্লিয়াস আছে তার ডেনসিটি অসিলেশন হবে। তার মানে ডেনসিটি বাড়বে এবং কমবে।
এই ডেন্সিটি বাড়া কমা this doesn't give the real oscillation of the non-spherical nucleus. তাহলে lambda 0 গেল। Lambda 1 represents the oscillation of center of mass. Center of mass oscillate করবে ও নিউক্লিয়াসের spherical nucleus সাপেক্ষে নন স্ফেরিক্যাল অসিলেশন হবে না। আমরা ছবি দেখাবো একটু পর, দেখুন তাহলে ক্লিয়ার হবে। এই যে ল্যামডা 0 হচ্ছে এইটা আমাদের যে গ্রিন যেটা আছে ডট ডট, এটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল নিউক্লিয়াস, যেটা গ্রিন আছে মাঝখানে, এটা আমাদের স্ফেরিক্যাল নিউক্লিয়াস। আর ডেন্সিটি অসিলেশন হলে কি হবে, তার নিউক্লিয়ার ডেন্সিটি কখনো বাড়বে কখনো কমবে। বাড়লে পরে কি হবে, নিউক্লিয়াস ছোট হয়ে যাবে, এরকম হবে। আর ডেন্সিটি কমলে কি হবে, নিউক্লিয়াস বড় হয়ে যাবে। তারপরে দিস phenomena doesn't represent really the collective vibrational collective oscillations. এটা গেল হচ্ছে ল্যামডা 0। ল্যামডা 1 হলে কি হবে, এই যে আমি যেটা বলছিলাম যে আমাদের যে ব্লু ডট ডট, এটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল নিউক্লিয়াস এক্স্যাক্টলি। এখন সেন্টার অফ মাস মুভ করে কি হবে, সেটা সেখান থেকে এখানে চলে আসলো, তাহলে নিউক্লিয়াসটা সরে গেল এখানে, হোল স্ফেরিক্যাল নিউক্লিয়াসটা। খেয়াল করুন, আবার যদি এই ডেন্সিটি সেন্টার অফ মাস এবার সরে আসে, তাহলে হোল নিউক্লিয়াসটা সরে আসবে। তার মানে হোল স্ফেরিক্যাল নিউক্লিয়াসের একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কিন্তু স্ফেরিক্যাল নিউক্লিয়াস সাপেক্ষে কোনো স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হচ্ছে না। সেজন্য lambda equal to 0 এবং lambda equal to 1 do not give the real vibrations of the non-spherical nucleus. এখন lambda 0 হলে আমরা মনোপল কেন বলছি, তার কারণ হচ্ছে যে ল্যামডা হচ্ছে মোড অফ ভাইব্রেশন। এই ভাইব্রেশন মোড কার উপর ডিপেন্ড করে, ল্যামডার উপর। তাহলে মোড অফ ভাইব্রেশন উইল বি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ল্যামডা। মোড অফ ভাইব্রেশন উইল বি 2 টু দি পাওয়ার ল্যামডা। তাহলে যে ল্যামডা 0 হয়, 2 টু দি পাওয়ার 0 কি হবে, 1, তার মানে মনোপল ভাইব্রেশন। আর ল্যামডা 1 হলে 2 টু দি পাওয়ার 1, 2 ডাইপোল ভাইব্রেশন। স্যার 2 টু দি পাওয়ার ল্যামডাটা কিভাবে আসে স্যার? এই মোড অফ ভাইব্রেশন ইট ডিপেন্ডস অন যে এই আমাদের এই যে কালেকটিভ মডেল বা যে কোনো মডেলে এটা হচ্ছে এই মোডগুলো ডিপেন্ড করে 2 টু দি পাওয়ার ল্যামডা থেকে। আপনারা যখন পড়েছেন, বিশেষ করে হচ্ছে ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স, আপনারা খেয়াল করেছেন যখন আমাদের ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট জেনারেট করা হয়, আপনারা পড়েছেন যে হাউ টু জেনারেট কোয়াড্রুপল মোমেন্ট ফরে ইলেকট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন। পড়েছেন তো এটা নাকি? এটা আপনাদের থার্ড ইয়ারে বিভিন্ন পড়ানো হয় যে ইলেকট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যে কি বলে কি করে ইলেকট্রিক মাল্টিপল মোমেন্ট পাওয়া যায়। ও যে আমাদের ইলেকট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন করি আমরা, লিখি রো আর ডি কিউব আর প্রাইম আর মাইনাস আর প্রাইম, আর আপনাকে এক্সটেন্ড করি আমরা, তারপরে নিয়ে যাই হচ্ছে আমরা বেসিস ফাংশন নিয়ে আসি, তারপরে নিয়ে এসে লাস্টে দেখি আমরা একটা জিনিস তৈরি হলো, এখান থেকে আমাদের ইলেকট্রিক কি বলে মাল্টিপল মোমেন্ট জেনারেট করা যায়। ওটা পড়েছেন, আপনি বুঝতে পারবেন মাল্টিপল মোমেন্ট। আমি আপনাদের দেখাতে পারি, দাঁড়ান জিনিসটা, এটা শেয়ার স্টপ করে আমি একটু দেখি তো আমার কাছে আছে কিনা, দেখিনি একটু জিনিসটা। ইলেকট্রিক মাল্টিপল মোমেন্ট, ইলেকট্রিক, আমি একটু দেখাতে পারলে ভালো হয় আপনাদের। জানি না আছে কিনা এই মুহূর্তে আমার কাছে। আপনারা এটা পড়েছেন নিশ্চয়ই, আমার ধারণা পড়েছেন আপনারা। এটা সিইডি তে পড়ানো হয়, নিউক্লিয়ার ফিজিক্স একটুখানি থাকে কোনো কোনো জায়গায় পড়ানো হয়। এবং এখানে খেয়াল করুন, আমরা যদি একটা চার্জ ডিস্ট্রিবিউশন নিই, তাহলে সেখান থেকে কিন্তু আমরা এবং কোয়ান্টাম মেকানিক্যালি, এটা নিচে নামছে না কেন, এই কোয়ান্টাম মেকানিক্যালি যে ইলেকট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন মাল্টিপল মোমেন্ট তৈরি করা হয়, তার মাল্টিপল মোমেন্ট গুলো ডিপেন্ড করে হচ্ছে এল ভ্যালুর উপর। এল হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং এই ইলেকট্রিক মাল্টিপল মোমেন্ট তৈরি হয় হচ্ছে 2 টু দি পাওয়ার এল দ্বারা, যে এল হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, যে 2 টু দি পাওয়ার এল। খেয়াল করুন, তার মানে মাল্টিপোলারিটি ইলেকট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন হোক বা যে কোনো মাল্টিপোলারিটি ডিপেন্ড করে হচ্ছে কিভাবে, এল ভ্যালুর উপরে। এল হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। যদি এল 0 হয় তাহলে মনোপল মোমেন্ট তৈরি হয়, মনোপল তৈরি হয়। এল 1 হলে হয় ডাইপোল তৈরি হয়, এল 2 হলে হয় কোয়াড্রুপল তৈরি হয়। এখন কেন এল গুলো এভাবে নেওয়া হয়েছে,
এই জন্য এভাবে নেওয়া হয়েছে যে এল 0 হয় তাহলে চার্জ হয় একটা এল 0 এর ক্ষেত্রে। এল যদি 1 হয় চার্জ হয় তখন দুইটা চার্জ হয়। তখন খেয়াল করো 2 টু দি পাওয়ার এল কি হয়, দুইটা চার্জ হয়, ডাইপোল। এল যদি 3 হয় চার্জ, এল যদি 2 হয় তখন চারটা চার্জ বসে থাকে, কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ। সেইভাবে তৈরি করা হয়েছে। যখন ইলেকট্রোডাইনামিক্স পড়ানো হয় তখন হচ্ছে 2 টু দি পাওয়ার এল দিয়ে মাল্টিপোলারিটি। তার ধারাবাহিকতা আমরা নিয়ে এসেছি এখানে আমাদের নিউক্লিয়ার ফিজিক্সে 2 টু দি পাওয়ার ল্যামডা মোড অফ ভাইব্রেশন মাল্টিপোলারিটি। এবং এই জিনিসটা আপনারা এভাবে পাবেন কিন্তু আমাদের যে রেজিং হ্যারিডের বই আছে সেখানেও করে দেওয়া আপনার লেখা আছে। রেজিং হ্যারিডের বই আমাদের রেজিং হ্যারিডের যেটা পার্ট 2 আছে, যেটা ইলেকট্রিসিটি আছে আর কি, সেখানে জিনিস পাবেন যে হাউ মানে মাল্টিপোলারিটির সঙ্গে এল ভ্যালু সম্পর্ক সুন্দর করে লেখা আছে ওখানে, আপনারা দেখুন দেখে নিতে পারেন। তার মানে এল ভ্যালুর সাথে মাল্টিপোলারিটি সম্পর্ক আছে এবং ডিপেন্ডস অন 2 টু দি পাওয়ার এল ওখানে করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি স্যার, আমি ধন্যবাদ। ক্লোজ করলাম। আমরা শেয়ার উইন্ডো ইজ ক্লোজ। তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে জায়গায়, এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। জি, থ্যাংক ইউ। তাহলে ওই ইলেকট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনের যে ধারাবাহিকতা আমরা নিয়ে এসেছি এখানে, যে মোড অফ ভাইব্রেশন হবে হচ্ছে 2 টু দি পাওয়ার ল্যামডা। এখন যদি ল্যামডা 3 হয় তাহলে ল্যামডা 2 হলে কি হবে, তাহলে আমাদের বলছি ল্যামডা 0 এবং ল্যামডা 1 এই দুটো ল্যামডা কিন্তু কার্ট অসিলেশন প্রডিউস করলো না। তারা অসিলেট করলো, কি অসিলেট করলো, স্ফেরিক্যাল নিউক্লিয়াস অসিলেট করলো। আমরা অ্যাজাম্পশনে বলেছি যে অসিলেশন তৈরি হবে স্ফেরিক্যাল নিউক্লিয়াসের সাপেক্ষে, যে ডিফরমেশন হবে লুজ নিউক্লিয়ন দ্বারা, এই ডিফরমেশনটুকু অসিলেট করবে অ্যাবাউট ইটস স্ফেরিক্যাল শেপ। এখানে দেখা যাচ্ছে ল্যামডা 0 ল্যামডা 1 হলে পর তা হচ্ছে না, বরং যে স্ফেরিক্যাল নিউক্লিয়াস তারই বিভিন্ন প্রকার অসিলেশন তৈরি হচ্ছে। তাহলে এই অসিলেশন কিন্তু আমাদের কালেকটিভ অসিলেশন দিচ্ছে না। তাহলে আমাদের লোয়েস্ট অসিলেশন স্টার্টস ফ্রম ল্যামডা ইকুয়াল টু 2, যেটা আমরা বলছি কোয়াড্রুপল ভাইব্রেশন। কেন বলছি 2 টু দি পাওয়ার ল্যামডা ইকুয়াল টু 4, তাহলে 4 হলে কোয়াড্রুপল হয়। এবং আমরা ছবি আঁকি দেখেন যে আমাদের কোয়াড্রুপল ছবি কেমন হবে, এরকম ছবি কোয়াড্রুপল। এখন খেয়াল করুন যে ল্যামডা 2 বলছি কোথায়, এখানে কি হবে, এই যে আমাদের এই ডটটা হচ্ছে কিন্তু স্ফেরিক্যাল নিউক্লিয়াস ডটটা, এবং ডটের সাপেক্ষে খেয়াল আমি এখান থেকে ধরি, তাহলে খেয়াল করুন এইখানে আসলো, এখানে গেল, এইখানে গেল, এইখানে আসলো। তারপরে কি হবে, এবার এখানে আমরা শুরু করেছি, আমরা শুরু করলাম এটা দিয়ে শুরু করেছি, কিন্তু খেয়াল করুন এখান থেকে শুরু করলাম আমরা, ঠিক আছে। তারপরে এখানে আসলাম, ও না, এখানে শুরু করে আমরা ভেতরে ঢুকলাম, বেরিয়ে আসলাম, ভেতরে ঢুকলাম, একটা গেল। এবার আরেকটা কি হবে, উল্টো দিকে যাবে, এটা এই দিকে দেখুন খেয়াল, এটা স্ট্যান্ডিং ওয়েভ তো, এই দেখুন এদিকে একটা আমাদের স্ট্রিং দিয়ে তৈরি করে টিউনিং ফর্কে, মনে আছে আমাদের এক্সপেরিমেন্ট ফর টিউনিং ফর্কে আমরা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করি, তাই না। টিউনিং ফর্কে, টিউনিং ফর্ক কি হয়, একটা স্ট্রিং থাকে বা সুতা থাকে, এখানে সুতা থেকে একটা এরকম ওয়েভ তৈরি হয়, পাশে একটা, আর একটা এই পাশে একটা ওয়েভ তৈরি হয়। স্ট্যান্ডিং ওয়েভ মানে হচ্ছে দুটো ওয়েভ যারা আসবে অপোজিট দিক থেকে, যাদের প্রপার্টি সেম, দে উইল প্রডিউস স্ট্যান্ডিং ওয়েভ। তার মানে একটা এ পাশে যাচ্ছে, একটা এ পাশে আসবে। এখানেও তাই হবে, একটা ওয়েভ গেল হচ্ছে এখান দিয়ে এ পাশে, আরেকটা এ পাশ দিয়ে এখানে। এবং আমরা খেয়াল করছি টেনে ফেলি, তাহলে দিস উইল গিভ চারটা ওয়েভলেন্থ দিয়ে, কিন্তু আমরা এখান থেকে চারটা ওয়েভলেন্থ খুঁজে পাবেন। এখান থেকে একটা, এই দুইটা, এখানে তিনটা, এই চারটা, আমরা চারটা ওয়েভলেন্থ মানে আমাদের যদি একটু ছবি যদি আমি দেখাচ্ছি আপনাদের একটু অ্যানোটেশন করে দেখাচ্ছি, এই টাইপের। তার মানে এই যে এরকম হয়েছে লম্বা, এরকম স্ট্রিং, তাহলে একটা হলো এরকম,
এটা মনে করেন এই যে প্রথমে এখানে আসলো এটা স্ফেরিক্যাল নিউক্লিয়াস, তাহলে এটা হলো এইটুকু, আবার এখান দিয়ে গেল, এটা হলো এইটুকু। আমার আঁকা একটু কম বেশি হয়েছে, এটা আঁকতে গিয়ে এত সুন্দর আঁকা সম্ভব হয় না সময়। আর তারপরে এই যে এইটা গেল, এইটা একটা গেল, ঠিক আছে, তাহলে এইটা এই যে একটা ওয়েভ, পুরো ওয়েভ লেন্থ, আবার এটা আরেকটা ওয়েভ লেন্থ। কারণ এইটা হচ্ছে আমার এই নিচে, এটা হচ্ছে আমার স্ফেরিক্যাল নিউক্লিয়াস, আমরা তাকে লম্বা করে ফেলেছি আমাদের এটা। এবার উল্টো, এবার আরটা কি আছে, এবার এটা আছে উল্টো দিক থেকে খেয়াল করুন, তার মানে এটা হবে হচ্ছে এই পাশ থেকে, এখান থেকে আসলে না, আসলে হয় এখান থেকে এই পাশ এরকম দিয়ে এই এই তাহলে এখানে হচ্ছে এই এই ওয়েতে দুটো ওয়েভ লেন্থ, ফিরতে দুটো ওয়েভ লেন্থ, মোট 4টা ওয়েভ লেন্থ, সেজন্য কোয়াড্রুপল ভাইব্রেশন। সিমিলারলি যদি ল্যামডা 3 হয় তাহলে হবে অক্টোবর ভাইব্রেশন। আমরা এখানে অক্টোবর লিখেছি, আঁকা হয়তো খুব বেশি ভালো হয় না, এইগুলো মানে কানে যেখানে তারা কানেক্ট করবে সেগুলো হবে হচ্ছে একবার স্পেয়ারের হবে, সেটা ভেতরে ঢুকে গেছে, অনেক জায়গাতে ভেতরে ঢুকে গেছে, এটা আসলে একদম এক্স্যাক্টলি স্পেয়ারে কোণে হওয়ার কথা। তাহলে এই দেখুন একটা, এই দুইটা, এই তিনটা, মোট এখানে হবে হচ্ছে অক্টোবর ভাইব্রেশন, ঠিক আছে। আর যদি ল্যামডা 4 হয় তাহলে হবে হেক্সাডেকাবল ভাইব্রেশন। এগুলো তো আমরা আঁকলাম হচ্ছে আচ্ছা, এখন এগুলো আমরা ছবি আঁকলাম যে ভাইব্রেশন কিভাবে হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখনো নিউক্লিয়াস প্রপার্টি বের করিনি কিন্তু। তাহলে এখানে যা এখানে শিখলাম কি আমরা, ভাইব্রেট করলো, সবই হলো, তাহলে এখান থেকে আমরা কোনো নিউক্লিয়াস প্রপার্টি বের করতে পেরেছি? পারিনি এখনো। এবার আমরা আসি যে কি করে নিউক্লিয়াসের বিভিন্ন প্রপার্টি বের করা যায়, অর্থাৎ স্পিন, প্যারিটি, অন্য কিছু। আচ্ছা, এখন এনার্জি লেভেলস গুলো কেমন হবে? তাহলে এনার্জি লেভেলস অফ ভাইব্রেটিং নিউক্লিয়াস আমরা জাস্ট লাইক ভাবলাম অসিলেটর উইল বি ইকুয়াল টু ই ইকুয়াল টু ই নট। ই নটটা কি? ই নটটা হচ্ছে স্ফেরিক্যাল নিউক্লিয়াসের গ্রাউন্ড স্টেট এনার্জি ই নট প্লাস এল ল্যামডা প্লাস হাফ এইচ নিউ ল্যামডা, এবং যেটা বলছি ই নট ইজ এনার্জি অফ দ্য স্ফেরিক্যালি সিমেট্রিক নিউক্লিয়াস বা স্ফেরিক্যাল নিউক্লিয়াস, এবং এইচ নিউ ল্যামডা দিস ইজ নোন অ্যাজ ফোনন এনার্জি। আপনারা ফোনন পড়েছেন সলিড ফিজিক্সে, এবং নিউ ল্যামডা ফোনন ফ্রিকোয়েন্সি। ফোনন কি জিনিস? ফোনন হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টা। ফোটন যেমন হচ্ছে এনার্জি লাইট ইলেকট্রনিক কোয়ান্টা, এবং ফোনন হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টা। তাহলে আমাদের এটা আমরা বলবো ফোনন। তাহলে এইচ নিউ ল্যামডা ফোনন এনার্জি, আর নিউ ল্যামডা ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন উইথ মোড ল্যামডা, আর এন ল্যামডা নাম্বার অফ ফোননস। তাহলে ই ল্যামডা, যে ল্যামডা হচ্ছে এক্সাইটেশন এনার্জি, এই ই নট হচ্ছে এনার্জি অফ গ্রাউন্ড স্টেট, আর ই ল্যামডা হচ্ছে এক্সাইটেশন এনার্জি। তাহলে it will be equal to n lambda plus half h lambda. The excitation is generated to the vibration of non-spherical shape about its spherical shape. তাহলে phone energy in a mode lambda is, আমরা ওই যে বোর মডেলসন ক্যালকুলেট করেছি এবারে ওয়াটার, তারা এভাবে ক্যালকুলেট করেছেন যে h lambda equal to 13 lambda to the power 3 halves e to the power minus half MeV। তারা বের করে ক্যালকুলেট করে যে ল্যামডার যে কোনো মডেলের সাথে ফোন এনার্জি হয় হচ্ছে 13 ল্যামডা টু দি পাওয়ার 3/2 এ টু দি পাওয়ার মাইনাস হাফ MeV। দেখেন এ হচ্ছে যে নিউক্লিয়াসে কাজ করছি আমরা, সেই নিউক্লিয়াসের মাস নাম্বার। তাহলে যদি আমরা HNu3 বাই HNu2 নিই, HNu3 মানে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 3 এর ক্ষেত্রে ফোন এনার্জি, HNu2 হচ্ছে ল্যামডা 2 এর ক্ষেত্রে ফোন এনার্জি। তাহলে খেয়াল করুন HNu3 তে কি হবে, 13 lambda to the power 3 halves e to the power minus half। 13 আর half কে এটা কেটে গেল, তাহলে আমরা পাই 3 halves by 2 to the power 3 halves,
এটা করলে অলমোস্ট 1.9 বা অলমোস্ট 2 হয় আর কি। তার মানে হচ্ছে H nu 3 roughly equal to 2H nu 2। তার মানে 1 lambda 3 Furman state is equivalent to 2 lambda equal to 2 Furman states। তার মানে দুইটা lambda 2 Furman state হয়, যেখানে যাবে lambda 3 হলে Furman state মোটামুটি সেই এনার্জির কাছাকাছি থাকবে। Similarly, H nu 4 equal to 3H nu। আচ্ছা, এই যে বলছিলাম সেটা lambda 2 Furman states এগুলো বলছি। এখন কি করে এগুলো how to find out the spin of vibrational state? স্পিন হবে হচ্ছে I equal to summation L lambda lambda। lambda ভাইব্রেশন আর L lambda হচ্ছে নাম্বার অফ ফোননস। এমন হতে পারে কোন কোন ক্ষেত্রে নিউক্লিয়াসের ল্যাম্ডা একটা হতে পারে, 2 হতে পারে, ল্যাম্ডা দুটো হতে পারে, কারো কারো ক্ষেত্রে মিক্সড ল্যাম্ডা হতে পারে, ল্যাম্ডা 2 ও আছে, ল্যাম্ডা 3 ও আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের আই কিভাবে বের হবে? প্যারিটি অফ ভাইব্রেশনাল স্টেট উইল বি ইকুয়াল টু -1 টু দি পাওয়ার L lambda lambda। L lambda হচ্ছে নাম্বার অফ ফোননস আর ল্যাম্ডা হচ্ছে মোড অফ ভাইব্রেশন। আমরা দেখবো কিছু নিউক্লিয়াস বের করে যে হাউ টু ফাইন্ড আউট ইটস স্পিন এন্ড প্যারিটি। এখন এই যে আমরা এটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলে অনেক ভালো যাবে। এখন খেয়াল করে আমরা বের করছি বিভিন্ন স্টেটের স্পিন প্যারিটি অফ ভাইব্রেশনাল স্টেটস। তাহলে আমরা কিছু লিখে রেখেছি এখানে বোঝার জন্য। ই ল্যাম্ডা ইকুয়াল টু L lambda plus half H nu lambda, I equal to summation L lambda lambda, I equal to -1 to the power L lambda lambda। এগুলো আমাদের লাগবে। এখন যদি এনার্জি হয় 3 half H nu lambda, তাহলে এখানে আমাদের ফোনন কয়টা আছে? একটাই ফোনন আছে। কেন একটা ফোনন বলছি এখানে আমি? খেয়াল করুন, যদি L lambda 1 plus half কি হয়? 3/2 হয়। 3/2 হলে কিন্তু ফোনন একটাই হবে। 5/2 হলে ফোনন দুইটা হবে। 7 halves হয় ফোনন তিনটা হবে, এরকম কিন্তু। তারপরে যদি 3 halves হয় তাহলে ফোনন হবে L lambda হবে 1, একটা L lambda 1 লেখা হয়েছে। ল্যাম্ডা কত এখানে? ল্যাম্ডা 2। তার ভাইব্রেশনাল মোড ল্যাম্ডা ইকুয়াল টু 2। তাহলে স্পিন কত হবে? তাহলে L lambda তো 1, একটা L lambda আছে। তাহলে ল্যাম্ডা উইল গিভ দ্য স্পিন। ল্যাম্ডা কত আমাদের? ল্যাম্ডা 2। তাহলে আমাদের স্পিন হচ্ছে 2। প্যারিটি কত হবে? প্যারিটি হবে -1 টু দি পাওয়ার L lambda lambda। L lambda 1, lambda 2, -1 টু দি পাওয়ার 2, তার মানে +1, তার ইভেন প্যারিটি। তাহলে স্পিন প্যারিটি হবে 2+। ঠিক আছে, এবারে আমি আরেকটা সিম্পল কেস করছি। 3/2 H3। এখানেও কিন্তু 3/2 আছে, তার মানে ফোনন আছে একটা। মোড অফ ভাইব্রেশন 3, তাহলে ল্যাম্ডা 3 আর পাই কোর -1 টু দি পাওয়ার 3 নেগেটিভ। এটা একই জিনিস। এখানে একটু আসি 5/2 H nu 2। তাহলে 5/2 মানে হচ্ছে L lambda এখানে আছে 2, 2 plus half equal to 5/2। তাহলে এখানে L lambda 2। আমরা এখানে 2 লিখেছি H nu 2, তার মানে মোড অফ ভাইব্রেশন lambda equal to 2। এখন I lambda কি হবে? তাহলে এখন একটু ঝামেলা আছে। তাহলে L lambda 2, তাহলে 2 plus 2, কোয়ান্টাম মেকানিক্যালি 2 plus 2 কি দেয়? 4, 3, 2, 1, 0, তাই না? যোগফল থেকে বিয়োগফল ইন্টিজার করে কমবে। তাহলে 2 plus 2 হয় 4 যোগ করলে, আর 2 - 2 হয় 0। তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল এডিশন হবে হচ্ছে 4, 3, 2, 1, 0। তাহলে এখানে আমরা এখন খেয়াল করুন, আমরা কিন্তু 1 আর 3 লিখিনি। আমরা লিখেছি 0 প্লাস, আচ্ছা প্লাসটা পরে আসি, 0 লিখেছি, 2 লিখেছি, 4 লিখেছি। কেন 1, 3 লিখে পরে আসছে? 1, 3 কেন লেখা হয়নি এটা একটু পরে আসবো। প্যারিটি কি হয়? -1 টু দি পাওয়ার L lambda lambda, -1 টু দি পাওয়ার L lambda 2, lambda 2, তাহলে 4, -1 টু দি পাওয়ার 4 কি হয়? ইভেন প্যারিটি। সিলেকশন রুলস একটা রুল আছে। সিলেকশন রুলস আমরা করছি না এখনো। সিলেকশন রুলস কিন্তু ওয়ার্ড ভ্যালু অফ ল্যাম্ডা হলে ইভেন প্যারিটি জেনারেট করতে পারে না। যদি স্পিন অড হয়, যে ভ্যালু অড হয় এখানে, সেক্ষেত্রে ইভেন প্যারিটি তারা জেনারেট করতে পারে না।
যেহেতু প্যারিটি এক্ষেত্রে সবসময় ইভেন হবে, যেহেতু প্যারিটি অলওয়েজ ইভেন হবে এখানে, ইভেন প্যারিটি স্টেটের জন্য এখানে 1 এবং 3 দুটো স্টেট কিন্তু দে আর প্রহিবিটেড, দে আর এক্সক্লুডেড বিকজ অফ সিলেকশন রুলস। এই যে লিখে যাবেন, সিলেক্টিভ ভ্যালুজ অফ ফর মোর দ্যান 1 boson states are allowed to maintain the symmetry of wave functions। কথা বলা হয় না, হরণরা কিন্তু বোজন, হরণ কিন্তু বোজন, কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আমরা যে স্টেটগুলো পাচ্ছি, 500 স্টেট পাচ্ছি, স্টেটস আর বোজন স্টেটস। আমরা কিন্তু সেটা এখান থেকে বুঝতে পারি, কিন্তু স্টেটস আর বোজন স্টেটস কি করে বুঝবো আমরা? এখান থেকে বলতে পারবেন? এখান থেকে কি করে বুঝছি আমরা যে এরা বোজন স্টেট? এগুলো এখানে দেখুন স্পিন গুলো কি আছে, 2, 3, 4 এরকম আছে না? ফার্মিয়নদের স্পিন কত? ফার্মিয়নদের হাফ, 3 হাফ, 5 হাফ, 7 এগুলো হবে। তাহলে এখানে কি কিছু আছে? বোঝা যাচ্ছে সবগুলো ইন্টিজার, তার মানে সবগুলো বোজন কিন্তু, বিকজ ফোননস আর বোজনস। আমরা সেটা এখানে প্রমাণ পাচ্ছি, ঠিক আছে? তার মানে এগুলো হচ্ছে বোজন স্টেটস। তার মানে এগুলো হচ্ছে কালেকটিভ স্টেটস, নট ইন্ডিভিজুয়াল নিউক্লিয়ার স্টেটস। ইন্ডিভিজুয়াল নিউক্লিয়ার স্টেট হলো কিন্তু ফার্মিয়ন, ইন্ডিভিজুয়াল নিউক্লিয়ন্স আর ফার্মিয়নস, যেটা আমরা সেই মডেলে দেখেছি যে আমরা পাচ্ছি প্যারিটি গুলো 7 হাফ প্লাস পাচ্ছি, 2 বা হাফ মাইনাস পাচ্ছি, বা 3 হাফ প্লাস, এগুলো এরকম পাই, সবগুলা হাফ দিয়ে পাই। কিন্তু কালেকটিভ মডেলে খেয়াল করুন, সবগুলো স্পিন পাচ্ছি আমরা কিন্তু, মানে দে আর স্পিনস অফ হোল নিউক্লিয়াস ফর কালেকটিভ ভাইব্রেশন। তাহলে এটা গেল। এবার আসছেন 7/2 H/2, আরো কমপ্লিকেটেড। তাহলে এখানে তিনটা আছে, 3 প্লাস হাফ 7/2 হয়, তাহলে আমাদের মোট 2। তাহলে এখানে কি হবে? 2 প্লাস 2 প্লাস 2। তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি কি হয়? 2 প্লাস 2 প্লাস 2 হবে হচ্ছে 6, 5, 4, 3, 2, 1, 0। সেখানে আমাদের আবার একইভাবে আগের মতো কিন্তু ওয়ার্ড যেগুলো ছিল odd lambda, সেগুলো এক্সক্লুডেড বিকজ odd lambda cannot generate even parity। তাহলে -1 to the power 3 into 2 6 ইভেন, সবগুলো ইভেন প্যারিটি। এবারে যদি মিক্সড স্টেট হয়, দেখুন এখানে লিখেছি 3/2 H/2 প্লাস H/3। তার মানে এখানে কিন্তু দুটো ফোনন আছে এবং একটা ফোননের ল্যামডা 1, মানে এটা হচ্ছে 3/2, তার মানে হচ্ছে এটা 1 একটার জন্য 1, তার মানে এই ল্যামডা 2 ওয়ালা একটা আছে, ল্যামডা 3 ওয়ালা একটা আছে, মোট দুইটা। ল্যামডা 2 ওয়ালার জন্য 1 প্লাস হাফ H/2, 3/2 H/2, আর 3 এর জন্য 3/2 H/3। তার মানে মোট ভাইব্রেশন 2 এবং 3 দুটোই আছে। তাহলে এই ক্ষেত্রে কিভাবে আমরা স্পিন বের করবো? তাহলে I ইকুয়াল টু কি হবে এখন? I ইকুয়াল টু 2 প্লাস 3 এখানে। 2 প্লাস 3 হলে কি হয়? কনভেক্টিভ সামেশন 5, 4, 3, 2, 1। যোগ করলে 5 হয়, বিয়োগ করলে 1 হয়। তাহলে আমরা লিখেছি 1, 2, 3, 4, 5 -1। এখানে হচ্ছে একটা ল্যামডা 2, একটা ল্যামডা 3, তার মানে হচ্ছে সরি, তার মানে যোগ করলে কি -1 to the power 5 হবে। এখানে এটা যোগ হবে 2 প্লাস 3, মানে 1 to the power 5। তার মানে হচ্ছে অড প্যারিটি 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 মাইনাস। যদি প্যারিটি অড হয় তাহলে ইভেন বা অড আই ক্যান জেনারেট অড প্যারিটি। সেজন্য অড প্যারিটি হলে সবগুলো স্টেটস কিন্তু ইনক্লুডেড থাকবে, কোনো রেস্ট্রিকশন থাকবে না। কিন্তু যদি ইভেন প্যারিটি হয়, অড ভ্যালু অফ আই কখনোই ইভেন প্যারিটি জেনারেট করতে পারবে না। সেজন্য কিন্তু সেক্ষেত্রে অড ভ্যালু অফ আই গুলো এক্সক্লুডেড হয়ে যায়। এটা সিলেকশন রুলস। আমরা কি ক্লিয়ার হয়েছি এ পর্যন্ত? একটুখানি এটা একটু মানে একটু বোঝার ব্যাপার আছে, একটু মানে বুঝলে মনে হয় বোঝা যাবে আর কি, চিন্তা করলে। এখন আমি আসি আমাদের ছবিতে আসি। লাস্টের জি বলুন, এটা আবার বলবো আরেকবার? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
তাহলে এই যে শুরু থেকে তাহলে আমাদের এখানে কিন্তু আছে এখন দুইটা ফনন, একটা ফননের λ2, একটা λ3। তাহলে হচ্ছে 1 + ½ h-2, 3/2 h-2 এবং 3/2 h-3 যোগ দেন, তাহলে এটা হচ্ছে এনার্জি। ফনন দুইটা আর মোড অফ ভাইব্রেশন 2 এবং 3। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে হাউ টু ফাইন্ড ইটস স্পিন। তা আই হচ্ছে সামেশন এন ল্যামডা ল্যামডা, ল্যামডা কত এখন 2 এবং 3, যোগ করলে কি হবে? কন্ডামিক্যাল সাম কি হবে 2 এবং 3 এর যোগফল থেকে বিয়োগ পর্যন্ত। 5 ম্যাক্সিমাম, মিনিমাম হচ্ছে 1, তাহলে 5 4 3 2 1 লিখে যাবে। 1 2 3 5 লিখে ফেলেছি। স্পিন প্যারিটি কি হবে? -1 টু দি পাওয়ার 2 + 3, -1 টু দি পাওয়ার 2 + 3, তাহলে -1 টু দি পাওয়ার 5 অড প্যারিটি। তাহলে 1 - 2 - 3 - 4 - 5 প্রশ্ন হচ্ছে যে হতে পারে যে ইভেন প্যারিটির ক্ষেত্রে অড ভ্যালুগুলো, অড ভ্যালু অফ আই গুলো আমরা বাদ দিয়ে লিখেছি, এখানে কেন সবগুলো লিখলাম? যখন প্যারিটি অড হয় তখন কোনো রেস্ট্রিকশন থাকে না, যে কোনো ভ্যালু অফ আই অর্থাৎ স্পিন ক্যান জেনারেট অড প্যারিটি, কিন্তু অড ভ্যালু অফ আই ক্যানট জেনারেট ইভেন প্যারিটি। সেজন্য আমরা এই দুই ক্ষেত্রে খেয়াল করুন, আমাদের 1 3 এবং এই ক্ষেত্রে 5ও আমরা কিন্তু লিখতে পারিনি, বিকজ দে আর নট অ্যালাউড। ও সেগুলো আমরা অঙ্ক করে পাই কিন্তু ফরবিডেন। যেমন আমার মনে আছে আমরা সবাই অঙ্ক করে ছোটবেলা যে বিভিন্ন আমরা ই করি, কি বলে, আমরা অ্যারিথমেটিক করি। আমরা ধরি এক্স ধরে নিই, ধরে বের করি, একটা লেন্থ বের করবো, আমরা পেলাম x = 16 পেলাম, x² 16 পেলাম, তাহলে আমরা লিখি x = 4 মিটার লিখি আমরা, কিন্তু আমরা লিখি না x = -4 মিটার লিখি, কিন্তু লেন্থ ক্যানট বি নেগেটিভ, তাই না? আমরা বলি যে নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না এখানে, কারণ কোন দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। সেরকমই কিন্তু আমরা অঙ্ক করে পাচ্ছি, এখানে আমরা 1 3 এখানে আসছে, এখানে 1 3 5 আসছে, বাট ফিজিক্যালি দে আর নট অ্যালাউড। সেজন্য আমরা ওগুলো এক্সক্লুড করে দিচ্ছি। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। তাহলে আমরা ছবিতে আসি এবার। এই যে আমরা এনার্জি লেভেল গুলো লিখেছি, আমাদের বলছিলাম যে খেয়াল করুন যে λ = 2 এখানে, λ3 λ4, তাহলে λ2 এর জন্য প্রথম স্টেট 0+, গ্রাউন্ড স্টেট 0+, সবার জন্যই। এবার 2+ হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট 2+, তারপরে হচ্ছে 0+, 2+, 4+, যে এটা ল্যামডা হবে, এটা এন না, এটা ল্যামডা, এনটা হয়ে গেছে এটা, বুঝছেন? তার মানে এই যে সরি, হ্যাঁ সরি, ঠিক আছে, এন ল্যামডা, এটা এন ল্যামডা। তাহলে এন 1 হলে পরে 2+, 2 হলে পরে খেয়াল করুন যে আমাদের λ2 হয়, এই যে λ2 হচ্ছে λ2 ফলন দুইটা, তাহলে 0+, 2+, 4+, 0+, 2+, 4+, 3 হলে পরে 0+, 2+, এটা 4 হবে, এর ভুল হয়ে গেছে এখানে, তো এটা হবে 4+, আমি সরি, এখানে এটা আসলে এটা আমরা ঠিক করি, এটা হবে 4+, 0+, 2+, 4+, 6+ হবে, কিন্তু এটা 3+ হবে না। λ3 এর ক্ষেত্রে প্রথমটা 3- হবে কিন্তু, এবং λ4 এর ক্ষেত্রে কিন্তু প্রথমটা 4+। এগুলো আপনারা নিজেরা বের করতে পারবেন, বের করে দেখেছেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কালেকটিভ ভাইব্রেশনাল মডেল, আমাদের সংক্ষেপে। ঠিক আছে, তাহলে আমি এই স্ক্রিনটা শেয়ার অফ করি। এবার আসবো হচ্ছে কালেকটিভ রোটেশনাল মডেল। তাহলে এই পর্যন্ত কারো প্রশ্ন কোনো আছে জিজ্ঞেস করতে পারেন আমার, কিন্তু কারোর প্রশ্ন আছে কিনা? আমরা অনেক কঠিন জিনিস পড়ছি নাকি? অনেক কঠিন নাকি এই মডেলের স্যার সীমাবদ্ধতাগুলা, হ্যাঁ? এই মডেল যেটা কালেকটিভ ভাইব্রেশনাল মডেল যেটা অলরেডি পড়লাম, এর যে কালেকটিভ সীমাবদ্ধতা, মডেল এখন হচ্ছে কালেকটিভ মডেলই হচ্ছে আমাদের লেটেস্ট মডেল, কিন্তু নিউক্লিয়াস বিভিন্ন প্রপার্টি বের করার জন্য আরো প্রপার্টি বের করা যায় কালেকটিভ মডেল। যেমন হচ্ছে আমাদের ওই যে ট্রানজিশন কি বলে, কি বলে, প্রবাবিলিটি বের করা যায়,
নিউক্লিয়ার রিঅ্যাকশন যেটা আছে ট্রানজিশন প্রবাবিলিটি, অর্থাৎ এক স্টেট থেকে যেন ট্রানজিশন হয় প্রবাবিলিটি বের করা কালেক্টিভ মডেল দিয়ে। মানে কালেক্টিভ মডেল আমাদের এখন পর্যন্ত লেটেস্ট মডেল। এগুলা কি স্যার এক্সপেরিমেন্টাল কোনো ভেরিফিকেশন বা এক্সপেরিমেন্টাল মডেল? তো এক্সপেরিমেন্ট না, মডেল হচ্ছে থিওরিটিক্যাল। মডেলগুলো থেকে যা পাচ্ছি সেগুলো এক্সপেরিমেন্ট দিয়ে এর ভেরিফাই সাথে করা। জেনারেটেড যে প্রপার্টি, যদি কোনো মডেল থেকে যে প্রপার্টি তৈরি বের করা হয় তাদের এক্সপেরিমেন্ট মিলে যায়, তাহলে বুঝবো সেই মডেলটা ঠিক আছে। আর না মিললে কি হবে, মডেলটা ফেল করলো। কালেকটিভ মডেল এখন পর্যন্ত কিন্তু অনেক কিছুই আমাদের দিতে পারছি, যেমন স্পিন প্যারিটি বা ডিফরমেশন প্যারামিটার বের করা যায়। মানে কালেকটিভ মডেল কিন্তু অনেক ভাস্ট, এবং আমাদের যে ট্রানজিশন অ্যাম্পলিটিউড আছে, অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটে, গামা ডিকে হয়, মনে করেন গামা ডিকে টিকে হয়, সেক্ষেত্রে কালেকটিভ মডেল ইউজ করা হয়। গামা ডিকে যখন হয় এক স্টেট থেকে আরেক ট্রানজিশন হয়, ওই ট্রানজিশনের যে প্রবাবিলিটি বের করা যায়, সেটাও এখানে বের করা যায় কালেকটিভ মডেল থেকে। সেগুলো অনেক মানে কমপ্লেক্স, আমরা ওই যাবো না, আমরা ওগুলো অনেকে করে আর কি। এখন আমরা আসবো হচ্ছে কালেকটিভ রোটেশনাল মডেল। এটা কিন্তু আরেকটু কমপ্লেক্স আগেরটা থেকে, এটা আরেকটু কমপ্লেক্স রোটেশনাল মডেল। বের করেছি, এখন আমি এটা হয়তো শেষ করতে পারবো না, এটা একটু শুরু করে আমাদের হয়তো ব্রেক দিতে হবে, এটা হয়তো অর্ধেকটা শেষ করতে পারবো। এই আমি ধীরে পড়ছি কিন্তু এখন, মানে একটু যেহেতু একটু কমপ্লেক্স ব্যাপারটা, আমি ধীরে ধীরে পড়াচ্ছি না, বা ধীরে আলোচনা করছি, পড়াচ্ছি আমরা সরি, আমি ধীরে আলোচনা করছি। এই কালেকটিভ মানে যেটা একটু আগে পড়লাম ভাইব্রেশনাল মডেল, সেটা হচ্ছে যখন ক্লোজ কোরের বাইরে এক্সট্রা নিউক্লিয়ন থাকে, যদি সংখ্যা কম হয় তাহলে হচ্ছে ভাইব্রেশনাল মডেল, যদি সংখ্যা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ইউজ করতে হয় রোটেশনাল মডেল। এবং রোটেশনাল মডেল আরো পরে রাখা কিন্তু। এবং ক্লোজ কোডটা কি এই ক্লোজ কোড যেটা ক্লোজ কোর বলছেন মানে হচ্ছে আমাদের শেল, এটা কি হলো এটা আবার, নিউক্লিয়ন যদি কম হয় তাহলে তো একরকম হবে, বেশি হলে অন্যরকম। ক্লোজ কোর মানে কি, আমরা শেল মডেলে পড়েছি না, শেল ক্লোজার, শেল মডেল পড়লাম না আমরা, শেল পূর্ণ হলো না, ওগুলো বলে ক্লোজ কোড, যেটা এটা নিউক্লিয়নের সংখ্যা যদি বেশি হয়, শেল ক্লোজার তৈরি হয়, তারপরে ক্লোজ কোর হলে সেই নিউক্লিয়াসটা কিন্তু হচ্ছে গ্রাউন্ড স্টেটে আছে। তার মানে যে আমাদের হয় না, মানে অনেকগুলো নিউক্লিয়াস থাকে এক্সাইটেড স্টেট থাকে কিনা? জি জি। এক্সাইটেশন জেনারেটেড, যেটা কালেক্টিভ মডেল বলছে, যে ক্লোজ কোরের বাইরে যে এক্সট্রা লুজ নিউক্লিয়ন গুলো আছে, তারাই হচ্ছে এই এক্সাইটেশন তৈরি করে। কিভাবে? থ্রু ভাইব্রেশন অর থ্রু রোটেশন, যেটা শেল মডেলে বলাই নাই। কিন্তু শেল মডেলে এক্সাইটেশনে কোনো কথা বলাই নাই ওখানে, শেল মডেলে, ঠিক আছে? ক্লোজ কোডটা মানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, ক্লোজ কোর মানে হচ্ছে স্ফেরিক্যাল নিউক্লিয়াস, বুঝছেন? ক্লোজ কোর মানে স্ফেরিক্যাল নিউক্লিয়াস, এবং স্ফেরিক্যাল নিউক্লিয়াস ইজ অলওয়েজ অ্যাট গ্রাউন্ড স্টেট। এটা স্যার নিউক্লিয়ন যদি বেশি হয় তখন কি ওরকম স্ফেরিক্যালি থাকে না? এটা তো শেপটা চেঞ্জ হবে না নিউক্লিয়ন বেশি হলে? হ্যাঁ, ও যে তার মানে মনে করুন যে একটা নিউক্লিয়াস, মনে করুন যে আপনাকে এক্সাম্পল দিই, মনে করুন আমাদের lead 206 মনে করুন, তাহলে ওখানে 82টা প্রোটন আছে, আর আছে নিউট্রন আছে 100 কতটা, 124টা নিউট্রন। এখন 82 প্রোটন কি করে? ক্লোজ কোর তৈরি করে, কিন্তু 82 নিউট্রন ক্লোজ কোর তৈরি করলো। 126ও কিন্তু ক্লোজ কোর, এটা 126ও ক্লোজ কোর, কিন্তু এটা ক্লোজ থাকবে। 88 তাহলে আবার মনে করুন বিসমাথ 209, তাহলে 83 আর 209, তাহলে ক্লোজ কোরের বাইরে কি হলো? এখন 5-6টা নিউক্লিয়ন কিন্তু এক্সট্রা থেকে রয়ে গেল। তার মানে ওই যে শেল মডেল পড়ছিলাম, শেল ক্লোজার, শেল ক্লোজার হয় তাহলে আমরা বলছি ক্লোজ কোর স্ফেরিক্যাল নিউক্লিয়াস।
তার বাইরের লুজ এক্সট্রা নিউক্লিয়ন গুলো নন স্ফেরিক্যাল শেপ তৈরি করছে। আমি বোঝাতে পেরেছি? ছোট নিউক্লিয়াস বলি মনে করেন, ছোট নিউক্লিয়াস দিই, যেমন মনে করেন আমাদের ম্যাজিক নাম্বার কি 2, তারপরে কি 8, তাই না? মনে করেন যে অ্যালুমিনিয়াম 27, তাই না? অ্যালুমিনিয়াম 27, তাহলে এখানে অনেকগুলো ক্লোজ করে বাইরে আসে, এটা ছোট নিউক্লিয়াস। তাহলে এক্ষেত্রে আমাদের we can use ভাইব্রেশনাল মডেল। কিন্তু যদি আর বড় নিউক্লিয়াস হয়, ইউরেনিয়াম 35, 82টা প্রোটন, তাহলে 92টা প্রোটন আছে, তাহলে 82 প্রোটন প্রডিউস ক্লোজ কোর, 10টা প্রোটন কিন্তু ক্লোজ কোর বাইরে চলে গেল। তাই এই 10টা প্রোটন ইট উইল প্রডিউস নন স্ফেরিক্যাল শেপ। বোঝা গেছে এবার? জি। তার মানে হচ্ছে ক্লোজ কোর মানে হচ্ছে স্ফেরিক্যাল নিউক্লিয়াস, এবং তার ক্ষেত্রে কিন্তু স্পিন কিন্তু হচ্ছে 0, প্যারিটি ইভেন। ক্লোজ কোরে স্পিন প্যারিটি 0+। এবং ক্লোজ কোরের বাইরে যে লুজ নিউক্লিয়ন গুলো আছে, সেই লুজ নিউক্লিয়ন গুলো ওই নিউক্লিয়াসের স্পিন প্যারিটি ঠিক করে দিবে, কারণ ক্লোজ কোরে তো স্পিন প্যারিটি 0+, স্ফেরিক্যাল নিউক্লিয়াসের আর প্রয়োজন নাই এটা বের করার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে কালেক্টিভ রোটেশনাল মডেলে। আমি ধরুন একটা ছবি এঁকেছি, খেয়াল করুন, এখানে ছবি এঁকেছি আমরা একটা, এটা কিন্তু একটা নন স্ফেরিক্যাল নিউক্লিয়াসের ছবি, এবং আমরা বলছি জেড প্রাইম অ্যাক্সিস সিমেট্রি অ্যাক্সিস, এবং এখানে জেড অ্যাক্সিসও রয়েছে। তারপর আমরা দুটা ফ্রেম ইউজ করছি, একটা বলছি আমরা স্পেস ফিক্সড ফ্রেম, একটা বডি ফিক্সড ফ্রেম। ওই যে আমরা পড়েছিলাম অয়লার অ্যাঙ্গেলস, মনে আছে? আলফা বিটা গামা, রিজিড বডি পড়েছিলাম ক্লাসিক্যাল মেকানিক্সে, মনে পড়ছে? ক্লাসিক্যাল মেকানিক্সে রিজিড বডি, জি জি জি, আছে ওইখানে আছে। রিজিড বডিতে এরকম ছবি আছে, রিজিড বডিতে। তার মানে রিজিড বডিতে আমাদের এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের কি বলবো বডি ফিক্সড ফ্রেম, আর এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এটা হচ্ছে সরি এক্স ওয়াই জেড হচ্ছে স্পেস ফিক্সড ফ্রেম, আর এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম বডি ফিক্সড ফ্রেম। এবং জেড প্রাইমকে বলছি আমরা সিমেট্রি অ্যাক্সিস, এবং জেড অ্যাক্সিস সাপেক্ষে নিউক্লিয়াসটা ঘোরে, তাহলে রোটেশন বোঝা যাবে না। খেয়াল করুন, মনে করে এর সাপেক্ষে নিউক্লিয়াসটা ঘুরছে, রোটেশন বোঝা যাবে? বোঝা যাবে না, বোঝা যাবে না, কারণ এখানে কিন্তু পুরো নিউক্লিয়াসটাকে একই রকম, বোঝা যাবে না। কিন্তু যদি অন্য এক সাপেক্ষে ঘোরে তাহলে কি হবে? ওয়াই সাপেক্ষে, তাহলে কিন্তু বোঝা যাবে। এই ছবিতে বোঝা যাচ্ছে, কিন্তু বোঝা যাবে। এবং আমরা বলছি যে আমাদের স্ট্রেট ভেক্টর হচ্ছে IMK, স্ট্রেট ভেক্টর। এম কি কে কি? আই হচ্ছে নিউক্লিয়ার স্পিন, এম কি জিনিস? এম হচ্ছে আই এর প্রজেকশন ইন স্পেস ফিক্সড ফ্রেম, কেউ আই এর প্রজেকশন অন বডি ফিক্সড ফ্রেম। এটা হলো আই, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এর প্রজেকশন হচ্ছে এম এই ফ্রেমে, জেড অ্যাক্সিসে, আর জেড অ্যাক্সিসের প্রজেকশন হচ্ছে কে। তার মানে এম এবং কে দুটো একই টাইপের কোয়ান্টাম নাম্বার। তার মানে এম হচ্ছে আসলে বেসিক্যালি আমরা বলে লিখতাম না যে আই মানে কিন্তু আসলে জে, এখানে আমরা জে কে আই হিসেবে লিখছি কিন্তু নিউক্লিয়ার স্পিন। তার এম হচ্ছে আই এর কম্পোনেন্ট। ওই যে আমরা এম জে লিখতাম, তার এই এমটা হচ্ছে সেটা, এম হচ্ছে সেইটা, আর কেও সেইটা। এম হচ্ছে জেড অ্যাক্সিসের ক্ষেত্রে, আর কে হচ্ছে জেড প্রাইম অ্যাক্সিসের ক্ষেত্রে। এখন আমরা লিখছি আইগেন ভ্যালু ইকুয়েশন লিখছি, জে স্কোয়ার আই এম কে, তাহলে হবে আই ইন্টু আই প্লাস 1 আই এম কে। জানি আমরা যে জেড আই এম কে সমান এম আই এম কে, যে জেড প্রাইম আই এম কে সেখানে কে আই এম কে। তার মানে হচ্ছে এম ইজ দ্য আইগেন ভ্যালু অফ জে জেড, কে ইজ দ্য আইগেন ভ্যালু অফ জে জেড প্রাইম, আই ইন্টু আই প্লাস 1 আইগেন ভ্যালু অফ জে স্কোয়ার। এখন আমরা হ্যামিল্টনিয়ান লিখবো অফ এ ডিফর্মড রিজিড রোটর। রোটর মানে কি? রোটর মানে একটা বস্তু হুইচ ক্যান রোটেট, তাকে বলে রোটর। ডিফর্ম বলছে এই জন্য ইট ইজ নট পারফেক্টলি স্ফেরিক্যাল শেপ। তাহলে এইচ সমান হচ্ছে এইচ কার্ড স্কয়ার বাই 2 জে স্কয়ার বাই আই আই।
বেসিক্যালি এটা কিন্তু পি স্কয়ার 2m, খেয়াল করুন আপনারা। এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম না, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা লিখছি কিন্তু অ্যাঙ্গুলার, তাহলে কি হবে, এই জেএইচ রিপ্রেজেন্ট মোমেন্টাম, তাহলে কি হলো, এটা ইট করেসপন্ডস টু পি স্কয়ার। আসলে এটা অ্যাঙ্গুলার মোমেন্টামে গেছে, আসলে এল স্কয়ার হচ্ছে, আমরা এখানে এম লিখিনি, এই আই কিন্তু মোমেন্টাম ইনার্শিয়া, তার মানে এটা বেসিক্যালি ইট ইজ অ্যানালগাস টু পি স্কয়ার 2m। তাহলে জে আই স্কয়ার ইজ কার স্কয়ার 2i আই, এই আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। I are the moment of inertia about principal axis of the body fixed frame. Ji are the operators correspond বলা আছে, এবং যেহেতু z axis সাপেক্ষে এটা সিমেট্রিক, এই ছবিতে লিখেছি আমরা, এর সাপেক্ষে সিমেট্রিক, আমরা এটা ঘোড়ার এদিকে, এটা ঘোড়াই, আমরা কোনটা বুঝতে পারবো না। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু থিওরি অফ মোমেন্ট অফ ইনার্শিয়া Ix prime will be equal to Iy prime। এর মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে আমরা জানি সমান I। তাহলে হ্যামিল্টনিয়ান H লিখবো কিভাবে আমরা? হ্যামিল্টনিয়ান H লিখবো হচ্ছে H কার স্কয়ার 2, আমরা এটাকে ভেঙে ফেলছি কিন্তু, তাহলে I কে jx প্রাইম স্কয়ার Ix প্রাইম প্লাস gy প্রাইম স্কয়ার Iy প্রাইম প্লাস jz প্রাইম স্কয়ার Iz প্রাইম সমান, আমরা কায়দা কানুন করছি, এর সাথে 2, এটা হচ্ছে যোগ করলে পাওয়া যায় হচ্ছে jx স্কয়ার প্লাস gy স্কয়ার Ix প্রাইম Iy প্রাইম, আমরা I ধরে নিয়েছি, I প্লাস jz প্রাইম স্কয়ার বাই jz প্রাইম। এখন এটা মানে কি, j স্কয়ার ইকুয়াল টু jx প্রাইম স্কয়ার প্লাস gy প্রাইম স্কয়ার প্লাস jz প্রাইম স্কয়ার, তাহলে এটা কি হবে, ইকুয়াল টু j স্কয়ার মাইনাস jz প্রাইম স্কয়ার বাই I প্লাস jz প্রাইম স্কয়ার বাই Iz প্রাইম সমান, আমরা একটা কায়দা কানুন করলাম আবার, এর কাছে 2 j স্কয়ার বাই I প্লাস 1 আপন Iz প্রাইম মাইনাস 1 আপন I jz প্রাইম স্কয়ার। এখানে একটু কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার বেশি আছে, আমাদের একটু অনেকখানি কোয়ান্টাম মেকানিক্স আছে। তাহলে আমরা HIM কে কি হবে, আমরা লিখি হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন, তাহলে H এর বদলে হচ্ছে আইগেন ভ্যালু হচ্ছে এইটা, আমরা যেখানে লিখলাম, এই যে সরি এই যেখানে লিখলাম এটা 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 হচ্ছে H এর বদলে লিখলাম আমি, তাহলে H এর বদলে এটা লিখলাম আর IM কি, তাহলে j স্কয়ার যদি অপারেট করলে কি পাওয়া যায় দেখেছি আমরা, এখানে এখানে দেখেছি আমরা কি পাওয়া যায়, যেটা I × I + 1, তাহলে আমরা এখানে পেলাম j স্কয়ার অপারেট করলো I × I + 1 বাই মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এটা রয়ে গেল jz প্রাইম অপারেট করলে হবে k, তাহলে স্কয়ার আছে k স্কয়ার। আর আইগেন ভ্যালু ইকুয়েশন হচ্ছে HIMK ইকুয়াল টু EIK IMK। কেন কে লিখছি, কারণ হচ্ছে আমি এগুলো লিখছি কিন্তু x প্রাইম y প্রাইম z প্রাইম অ্যাক্সিসে, যে অ্যাক্সিসে আমার আইগেন এই আই এর কি বল প্রজেকশন হচ্ছে k, সেজন্য আমি m না লিখে k লিখছি। তাহলে আমরা লিখতে পারি আমরা ইকুয়েশন 6 এবং 7 থেকে EIK ইকুয়াল টু এইটা, তাহলে আমরা পেলাম হচ্ছে এর আইগেন ভ্যালু। এখন একটা রোটেশন অপারেটর আছে D, রোটেশন অপারেটর, রোটেশন ম্যাট্রিক্স, এর কাজ হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স কে এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে কনভার্ট করা। আবার বলছি, রোটেশন অপারেটর, রোটেশন ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্স রয়েছে, যার কাজ হচ্ছে, আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়েছেন, ফোর্থ ইয়ার পড়ানো হয়, এটা আমি জানি, রোটেশন চ্যাপ্টারটা পড়ানো হয়, যে কাজ হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স কে এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে কনভার্ট করা। তাহলে বাম দিকে আছে আমাদের স্ফেরিক্যাল হারমোনিক্স ইন স্পেস ফিক্সড ফ্রেম, ডান দিকে আছে স্ফেরিক্যাল হারমোনিক্স ইন বডি ফিক্সড ফ্রেম। তাহলে কনভার্সন লাগবে আমাদের রোটেশন ম্যাট্রিক্স, রোটেশন অপারেটর DMQL, এই যে MQL দিলে YLQ এ আমাদের এই তখন y হয়ে যায় l, আর এই m টা আসে, q কেটে যায়, তাহলে YLM পাওয়া যায়। এবং it depends on alpha beta gamma which are Euler's angles,
or body fixed frame with respect to space fixed frame. তারপর alpha is angle between x and x prime, beta is angle between y and y prime. রোটেশন উপর ডিপেন্ড করে আর কি, আপনারা পড়েছেন বা আপনারা পড়ান ক্লাসে। এখন এগুলো কমপ্লেক্স, এগুলো আসলে আপনাদের যে এগুলো ডিটেইল বুঝতে গেলে চলে যেতে হবে আমাদের বই পড়তে হবে ব্ল্যাট অ্যান্ড উইসকপ থিওরিটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স। তাহলে আমরা যদি এই ডেফিনিশন নিই আমরা রোটেশন ম্যাট্রিক্সে, তাহলে আইএম কে পাওয়া যায় হচ্ছে, আমি একটু ড্রপ করেছি কিছু ইকুয়েশন, 2i + 1 8π² dmki আলফা বিটা গামা। এখন এইখান থেকে এখানে আসছে, আমরা খেয়াল করুন, আমরা এই ডিএম কে আমি যদি এখানে আসি আরেকবার, এর প্রত্যেকটা অ্যাক্সিসের একটা উল্টো দিকে কিন্তু অ্যাক্সিস রয়েছে। তার মানে এদিকে জেড হয়, এদিকেও জেড রয়েছে কিন্তু নেগেটিভ অ্যাক্সিসে। যদি এপাশে এক্স হয়, তাহলে এপাশেও কিন্তু এক্স রয়েছে, -x কিন্তু রয়েছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাক্সিসের একটা কমপ্লিট অ্যাক্সিসে একটা রিফ্লেকশন অ্যাক্সিস রয়েছে, যেটা বলে আমরা রিফ্লেকশন কোঅর্ডিনেট। তার মানে যদি xyz কে আমরা রিফ্লেক্ট করি পাই আমরা -x -y -z। আমরা প্রাইম বলছি না এখন, প্রাইম আমরা অন্য কিছু লিখেছি। তেমন x প্রাইম y প্রাইম z প্রাইমের রিফ্লেকশন অ্যাক্সিস হচ্ছে -x প্রাইম -y প্রাইম -z প্রাইম। তার মানে প্রত্যেকটা অ্যাক্সিসের একটা রিফ্লেকশন অ্যাক্সিস রয়েছে। সেজন্য আমরা এখানে করছি কি, আমরা এই যে ডিএম কে পাওয়া গেল, পাওয়া গেল, শুধু ডিএম কে বললে হবে না, এর একটা রিফ্লেকশন দিয়েও কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে? R1 হয় রিফ্লেকশন অপারেটর which reflects DMK, তার মানে ডিএমকে যে ছিল আলফা বিটা গামা, এটা হয়ে যাবে হচ্ছে পাই প্লাস থিটা, আর ফাই হয়ে যাবে পাই মাইনাস ফাই রিফ্লেকশনে। তাহলে আমরা এখানে শুধু ডিএমকে ছিল, আমরা লিখি ইন টার্মস অফ ডিএমকে এন্ড ইটস রিফ্লেকশন। তাহলে আমাদের এটা হবে, শুধু থাকবে না 1 + R1 ডিএমকে, এবং এই ডিএমকে এবং রিফ্লেকশন যদি ইকুয়াল প্রবাবিলিটি হয়, তাহলে প্রত্যেকের প্রবাবিলিটি অ্যাম্পলিটিউড হবে 1/2, কারণ এটা যদি স্কয়ার যোগ করি আমরা, তার মানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু 1 হবে। এখন R1 ডিএমকে আই কি করবে? এটা ইকুয়াল টু e⁻i পাই i + k dmki সমান -1⁻i + k। এখান থেকে মানে এক্সপোনেনশিয়াল এটা হলে এটা পাওয়া যায়, মানে এক্সপোনেনশিয়াল তার dm। এখন কি হবে? এখানে তো ভুল আছে একটা, এখানে একটা -k হতো, এখানে একটু ভুল আছে। তাহলে হয়ে যাবে এটা m-k না, কিন্তু m এবং এই যে m কে ছিল এই যে কি বলে সাবস্ক্রিপ্ট, তাহলে সাবস্ক্রিপ্ট m এবং -k, তার প্রজেকশন কোয়ান্টাম নাম্বারটা হয়ে গেল হচ্ছে -k। এখন কেন m- হলো না? তার উত্তর হচ্ছে আমরা যে কাজগুলো করছি, খেয়াল করুন, আমরা কিন্তু সবগুলো করছি হচ্ছে প্রাইম অ্যাক্সিসে, x প্রাইম y প্রাইম z প্রাইম, আমরা কিন্তু xyz ধরিনি। তার মানে এখানে এফেক্টেড হবে কিন্তু k অন z প্রাইম অ্যাক্সিস, নট m অন z অ্যাক্সিস। সেজন্য আমাদের কিন্তু এখানে আমাদের m কিন্তু নেগেটিভ হয়নি, হয়েছে কিন্তু k হয়েছে কিন্তু। তাহলে এখন আইএম কে কি হবে? তাহলে আইএম কে হয়ে গেল, এটা খুব কমপ্লিকেটেড একটু, 2i + 1, আমরা যদি মান এইটা ভিতরে ঢুকাই আমরা, তাহলে এখানে 16 হবে পাই স্কয়ার dmki, আর এর বদলে লিখলাম -1⁻i + k dm - ki। তাহলে আমরা তৈরি করলাম হচ্ছে আমাদের এতক্ষণে স্টেট ভেক্টর তৈরি করলাম। আমি এই পর্যন্ত গিয়ে আজকে রেস্ট পরে আসবো। এখন আমরা যদি ইন্টারনাল আমরা একটা রোটেশন চিন্তা করি,
যে আমরা এখন চিন্তা করলাম শুধুমাত্র হচ্ছে মোশন অফ ট্রান্সলেশন, কিন্তু যে লুজ নিউক্লিয়ন গুলো আছে তারা কিন্তু শুধু এরকম মোশনই করছে না, দে রোটেট অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস। তাহলে যে লুজ নিউক্লিয়ন গুলো আছে তাদের রোটেশন, সেই রোটেশনটা কিন্তু আমাদের এখানে ভেতরে নিয়ে আসতে হবে। যে বলছে আমরা বলছি এখানে স্পিন রোটেশন, ইন্টারনাল রোটেশন। তাহলে আমরা একটা ফাংশন নিয়ে আসলাম কাই, হুইচ ইজ স্পিন ওয়েভ ফাংশন। তাহলে আমরা লিখছি এখন 2i plus 1 pi square to the power half dm k I chi I minus 1 to the power I plus k dm minus ki r1 xi। আচ্ছা, ঠিকই আছে। r1টা কেন থাকলো সেটা বুঝতে, r1 কেন থাকলো এখানে? এখানে r1 থাকবে না, এখানে r1 থাকবে না, এখানে একটা ভুল টুল আছে, এই r1 থাকবে না। r1 এর বদলে -1 টু দি পাওয়ার i প্লাস k আসবে। তাহলে হচ্ছে 2i i plus 1 16 pi স্কয়ার। আমরা এখানে একটা নিয়ে আসছি যোগ করে স্কয়ার ডেল্টা, যে এটা কারণটা পরে বলবো, টু দি পাওয়ার হাফ dm কে i minus 1 টু দি পাওয়ার i plus k dm minus ki, এবং এই কাই আইটা ঢুকে গেছে হচ্ছে কাই এর ভ্যালুটা, এখানে করে ভ্যালুটা। তার মানে হচ্ছে এটা কিন্তু কে জিরো, কিন্তু তার মানে হচ্ছে যদি কে জিরো ব্যান্ড হয় তাহলে কিন্তু থাকবে এইটা, আদারওয়াইজ এটা কিন্তু নন জিরো হলে এটা জিরো হয়ে যাবে। কে ইকুয়াল টু জিরো তার মানে হবে 1, আর কে ইকুয়াল টু নন জিরো তার মানে হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে, এটা চলে আসবে। এখন এই যে কে কে কিভাবে ডিফাইন করব? কে হচ্ছে আই এর প্রজেকশন। এখন আমি একটু অ্যানোটেশনে একটু কিছু লিখবো, দাঁড়ানো তাহলে ক্লিয়ার হবে। আমি একটু না লিখলে ওরা হবে না এখানে। আচ্ছা, এই যে তার মানে মনে করুন আই ইকুয়াল টু, ধরে নিচ্ছি একটা 3, তাহলে কে কত হবে? কে আই এর প্রজেকশন, তাহলে কে ইকুয়াল টু হবে 3 2 1 0, ওইদিকে হচ্ছে 0 -1 -2 -3। এখান থেকে আমি একটা জিনিস পিক করলাম, মনে করুন কে ইকুয়াল টু 1 পিক করলাম, আমি নিচে লিখছি এখানে। তাহলে কে ইকুয়াল টু আমি 1 পিক করলাম। কে 1 হলে আই সমান 3 হতে পারে, রাইট? এখন যদি আই ইকুয়াল টু 2 হয় তার ক্ষেত্রে কে 1 হতে পারে না? পারে। i2 হলে পরে কি হবে? 2 1 0 -1 -2। তার মানে i যদি 2 হয় তাহলেও কে 1 হতে পারে, তাহলে এখানে i2 হতে পারে, কে 1 হলে পারে। আবার i1 হয়, যদি i1 হয় তাহলে কে 1 হতে পারে না? পারে। তার মানে i1 ক্যান অলসো গিভ কে ইকুয়াল টু 1। তাহলে এই যে এতগুলো আই মিলে কে একটা কে তৈরি করলো, this is called rotational band। তার মানে সেম কে produced by different আই। অনেকগুলো আয়ের জন্য যদি একটা কে তৈরি হয় তাহলে সেম কে corresponds to different আই, this band is called rotational band। ঠিক আছে? এবং স্ফেরিক্যাল নিউক্লিয়াসের জন্য কোন রোটেশন থাকে না, তার ফলে কে জিরো হয়, এবং এটা বলা হয় কে ইকুয়াল টু জিরো ব্যান্ড। আমরা এখন থাকি, এর পরেরটুকু আমরা আরো আলোচনা করব যে আমরা এখন কিভাবে আমরা বিভিন্ন নিউক্লিয়াস প্রপার্টি বের করব এই ইন টার্মস অফ কি বলে রোটেশনাল মডেল।
এখন পড়লে একটু সময় হবেও না আমাদের, আর কমপ্লিট হয়ে মানে কমপ্লেক্স হয়ে যাবে অনেক, টাইমও খুব কম আছে আমাদের। ঠিক আছে, একটু আপনাদের একটু ইস্যু নিয়ে আর কি, আপনাদের একটু সাজেশন বা একটু মতামত শুনি, কিছু বলবেন? এটা একটু কমপ্লেক্স, এটা একটু আর এই কমপ্লেক্স। স্যার এই যে আমাদের রাশিগুলা যেগুলা এক্সপ্রেশন গুলা, এগুলা তো ডিটেইল ডেরিভেশন খুবই টাফ। ডিটেল এক্সপ্রেশনটা এটা জেনারেট করেছে, এটা অনেক বড়, ডিটেল করতে গেলে এক একটা করতে কয়েক পৃষ্ঠা লেগে যাবে। জি জি, সেগুলা যেহেতু আমরা জানি না। আমি ওই প্যাটার্ন উইসকপের অ্যাপেন্ডিক্স সব করে দেওয়া আছে স্যার এই রয় এন্ড নিগামের বই, এটা অনেক আগে এটা দেখেছি, পুরোটা পাবেন না। এই এক্সপ্রেশন গুলা হঠাৎ করে আসে, কোথা থেকে অরিজিন খুঁজে পাওয়া যায় না, সমস্যা হয়, পড়তেই পারি না ওইভাবে। এগুলো প্যাটার্ন উইসকপে আছে, প্যাটার্ন উইসকপ থিওরিটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স, আমি লিখে দিব, বলে লিখে দিব। ঠিক আছে স্যার। থিওরিটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স, ব্ল্যাক এন্ড উইসকপ। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আমাদের এই মডেলগুলোতে ডিপলি একদম ভেরিফিকেশন নাই, মানে আছে যেগুলো মানে বেসিক জিনিসটাই বোঝানো হয়েছে। দেখলাম যে এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস রিলেটেড, সেখানে না কালেক্টিভ মডেল তো আপনাদের আছে, যত জানি আমি। আছে স্যার, কিন্তু অত ডিপলি নেই স্যার। মাস্টার্স ডিটেইলি আছে, আমাদের তো দেখেছিলাম আগে, মাস্টার ক্লাস আমি দেখি নেই, সিলেবাস সবকিছু লেখা আছে, সিলেবাস এগুলো। এরপরে চলে যাবো আমরা সহজ জিনিসে, এটাই কঠিন জিনিস শেষ হয়ে যাবে, এরপরে সহজ জিনিস পড়বো, নিউক্লিয়ার রিঅ্যাকশন পড়বো এরপরে, এটা শেষ করে দিলে পরে কঠিন জিনিস শেষ। আপনারা যেগুলো পারেন, যেগুলো আপনারা অনেক ভালো জানেন, সেগুলো আলোচনা করে বেশি লাভ নাই। যেগুলো আপনারা নিজেরা অনেক ভালো জানেন, ভালো বোঝেন আপনারা, আমরা চাচ্ছি নতুন কিছু শিখতে। এক কথায় কালেকটিভ মডেল আসলে আমরা কিভাবে বলবো? কালেকটিভ মডেল, হোয়াট ইজ কালেকটিভ মডেল? কালেকটিভ মডেল ভাইব্রেশনাল মডেল প্লাস রোটেশনাল মডেল। কোর মডেলের তো হোয়াট ইজ মডেল, কোর মডেলের কোনো ডেফিনিশন হয় না, হোয়াট ইজ সেল মডেল পরীক্ষার সংজ্ঞা আছে স্যার, জাতীয় মডেল, হোয়াট ইজ কালেকটিভ মডেল ডেফিনিশন হয়, এটা মনে করি এটা একটা ননসেন্স কোশ্চেন, এটা একটা হোয়াট ইজ কালেকটিভ মডেল। আপনারা তো করছেন এখন, আপনাদের ওখানে তো চলে গেছে বোধহয় এখন কলেজেও। স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় স্যার এই জাতীয় প্রশ্ন করে স্যার, আপনাদের কলেজ এখন চলে গেছে বোধহয়, যে আমাদের কি বলে কোয়ালিটি অ্যাসুরেন্স চলে গেছেন আপনাদের কলেজে এখন, আমাদের IQAC আপনাদের শুরু হয়েছে না এখন, কলেজ বড় বড় কলেজ শুরু হয়েছে তো, যে আমাদের এখন বলা হচ্ছে যে এই যে আপনারা তো করছেন স্কুল কলেজে করেন এগুলো, পেডাগজি মেথড অফ এডুকেশন পেডাগজি আপনারা করছেন বোধহয় এগুলো এখন। আমরা দেখছি বলছে যত আমরা উপরে উঠবো WH কোশ্চেন আমরা কমিয়ে দেবো, WH দিয়ে প্রশ্ন হবে হচ্ছে ফান্ডামেন্টাল লেভেলে নিচের দিকে, তার মানে হচ্ছে হোয়াট, হুইচ, হোয়েন, এগুলো দিয়ে প্রশ্ন থাকবে না, কিন্তু ডেফিনেশন টাইপ প্রশ্ন উপরে গেলে পরে, যদি আমরা উপরে যাবো ডেফিনেটিভ প্রশ্ন তো কমে যাবে, থাকবে না। স্যার ওই যে বলছিলাম স্যার, এটা ওই যে পেডাগজি মানেই হচ্ছে এজ বিলো 21, মানে আন্ডার গ্রাজুয়েট বা ইন্টার লেভেল, নিচের লেভেলের। তো ওরা বলছেন যে নিউ মার্কেটই যতই আধুনিক হোক, নাম রয়ে গেছে নিউ মার্কেট। প্রশ্ন করছিলাম আমি, তো বলছেন হোয়াট, হুইচ, এই সব কোশ্চেন তো সব জায়গায় স্যার প্রযোজ্য হয় না, এগুলো হচ্ছে ডেফিনেটিভ কোশ্চেন হচ্ছে মানে এর জন্য যত উপরে উঠবে ডেফিনেটিভ কোশ্চেন কমে যাবে, থাকবে না। আর কালেক্টিভ মডেল, হোয়াট ইজ কালেক্টিভ মডেল, তাহলে বললো কালেক্টিভ মডেলে যে মডেলে নিউক্লিয়াস কালেক্টিভ বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হয় সেটা কালেক্টিভ মডেল, এটা শেষ। যে মডেলে নিউক্লিয়াসের কালেক্টিভ বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হয় দ্যাট ইজ কালেক্টিভ মডেল। গুড আনসার। এরকম 12টা প্রশ্ন, ভালো উত্তর না, প্রত্যেক কোর্সে 12টা প্রশ্ন থাকে, এটা খুব ভালো উত্তর না, এটা অ্যাবস্ট্রাক্ট উত্তর হলো। যে কালেক্টিভ বিহেভিয়ারটা কি আসলে বুঝলামই না কিছু উত্তর দিয়ে। আমি বললাম যে মডেল নিউক্লিয়াস কালেক্টিভ বিহেভিয়ার নিয়ে কাজ করে, এটা কালেক্টিভ মডেল। তো এটা কিছু বোঝা গেল এখানে কিছু, এখানে কিছু ক্লিয়ার হলো না, এবং ছাত্ররা এটাই লেখে 1 মার্ক করে, তাই না? কিন্তু এদের এই উত্তরটা কিছু ক্লিয়ার হলো কিছু না স্যার, কিছু ক্লিয়ার হলো না উত্তর দিয়ে। স্যার যেখানে হচ্ছে শেল মডেল অনেক কিছু বর্ণনা করতে পারে না, এবং হচ্ছে লিকুইড ড্রপ মডেলে যেখানে হচ্ছে ক্লাসিক্যালের কিছু বৈশিষ্ট্য নিয়ে ইয়ে করে, সেখানে এই দুইটার সমন্বয়ে হচ্ছে স্যার কালেক্টিভ মডেলটাকে ইয়ে করা হয়, এরকম করেও লেখে। সেটা কালেক্টিভ মডেলের ব্যবহার। জি স্যার, এটা তো মানে কি বলা হলো, এটা কালেক্টিভ মডেলের ব্যবহার বা প্রয়োজনীয় থাকে কালেক্টিভ মডেলে কি অ্যাজাম্পশন দিতে হবে প্রশ্নে, যে কালেক্টিভ মডেলের অ্যাজাম্পশন গুলো কি কি।
আমাদের এটা আমি আর যাবো না, এটা অনেক বড় আছে। কালেক্টিভ মডেল নিয়ে আরেকটা নোবেল প্রাইজ আছে 1982-তে, সেটা হচ্ছে কালেক্টিভ মডেল। আমি একটু বলছিলাম না, আমরা একটু আগে এখানে একটা জাস্ট নিয়ে আসছিলাম, রোটেশন অফ নিউক্লিয়াস, এবং এই যে পার্টিকেলের ইন্ডিপেন্ডেন্ট মোশন, পার্টিকেল রোটেশন মোশন, এদের মধ্যে কাপলিং হয়, যার নাম রোটেশন পার্টিকেল কাপলিং। এবং এই রোটেশন পার্টিকেল কাপলিং বা করিওলিস টার্ম, এই নিয়ে একটা নোবেল প্রাইজ আছে 1982-তে, রোটেশন পার্টিকেল কাপলিং। তাহলে আমরা শেষ করবো এখন? জি স্যার। জি স্যার, কি বলতে ভালো হয়। 11টায় নাকি আসবো আমরা? আশা করছি আপনারা বেশ কষ্ট দেবো না খুব বেশিক্ষণ। 11:10 বেশ কষ্ট দেবো না আপনাদের।